জনাব আখতারুজ্জামান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম আপনাকে। অনেকদিন পরে আপনার সঙ্গে কথা হলো। দেখেছেন যে সমস্যা, ভাবছিলাম যে সমস্যা হয়তো আর সমস্যা নাই, তাই হয়তো টাকার প্রয়োজন মনে করেন নাই। যেহেতু এখন কিছু সমস্যা পেয়েছেন, যাই হোক। আবার ধন্যবাদ আপনাকে আমার সুযোগ দেওয়ার জন্য। আপনার অগণ দর্শক শ্রোতাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। অনেক ধন্যবাদ। আসলে আপনি নিজেই আমাকে জানিয়েছিলেন যে আপনি এই সময়টা একটু বাইরে থাকবেন, এই জন্যই আপনাকে ডাকা হয়নি। তা না হলে আপনাকে আপনাদের অনুষ্ঠানে পেলে আমার দর্শকরা খুবই খুশি হন। যাই হোক, আক্তার ভাই, আমি একটা জিনিস আপনাকে একটু জুড়তে চাই। একটা সাম্প্রতিক ঘটনা, গতকালকের ঘটনা। এই ঘটনাটা এমন যে, আপনার জানেন যে রাজবাড়ির গোয়ালন্দে একজন এরকম মানে স্বঘোষিত ইমাম মেহেদীর দাবিদার একজন ব্যক্তি, তাকে লোকে বলতো নুরাল পাগলা, নুরুল হক তার নাম। সে বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন, বয়স মারা গেছেন অনেক বয়সে। তো ওনার লাশটা ওনার কবর থেকে তুলে সেটাকে পিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে প্রকাশ্যে। এবং ওনার মৃত্যু হয়েছে গত মাসের 23 তারিখে। প্রায় 2 সপ্তাহ পরে এই ঘটনাটা ঘটানো হলো। তো এই ঘটনা নিয়ে ঘটানোর পর সরকারও বিবৃতি দিয়েছে, জামাতে ইসলামও বিবৃতি দিয়েছে যে তাদেরকে এর সঙ্গে দায়ী করা ঠিক হবে না। কিন্তু আমরা আবার দেখছি যে ইমান ও আকিদা কমিটি নামে একটা কমিটি এই ঘটনা 2 দিন আগে একটা প্রেস কনফারেন্স করেছিল রাজবাড়িতে। এবং সেখানে ওখানকার জেলা আমির সেই প্রেস কনফারেন্সে নিজে মঞ্চে উপবিষ্ট ছিলেন। যে এই সমস্ত ঘটনা ঘটছে। তো এই ঘটনাটা সারা দুনিয়াতে আমি মনে করি যে আমাদের জন্য খুবই একটা সম্মান বয়ে আনবে না। কারণ একটা লাশকে 2 সপ্তাহ পরে তুলে সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, তার উপর ক্ষোভ প্রকাশ করা, এটা এই সব মিলিয়ে আপনার কাছে আপনার মূল্যায়নটা আমি জানতে চাচ্ছি, আপনার কাছে এটা ব্যাপারটা কেমন লেগেছে? ধন্যবাদ আপনাকে এরকম একটা হৃদয় বিদারক ঘটনার উপরে উপস্থাপনা করে আমাকে মন্তব্য দেওয়ার জন্য। এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। প্রথম কথা হলো, একটি মানুষকে তার কবরস্থ কবরে দেওয়ার পরে তার যত অপরাধ থাকুন না কেন, তার কবর থেকে উঠে তাকে মেরে পুড়ে দেওয়ার অধিকার কারো নাই। এর মাধ্যমে যেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশের আইন শৃঙ্খলা অবস্থা যে শূন্য নিম্নে চলে গেছে, শূন্য পর্যায়েও নাই, তার নিম্নে চলে গেছে, সেটাই প্রমাণ। কে দায়ী কে দায়ী না সেটা পরের বিষয়। কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাইলো কোথাও ওই এলাকার লোকেরা? তার মানে এখানে কোনো একটি শক্তি তাদের পক্ষে কাজ করেছে। দেখেন, আমাদের দেশে এরকম নুরা পাগলা, নুরু পাগলা, এই ধরনের পাগলা তো আজকে নতুন না, অনেক ধরে চলতেছে, পাগলামি চলতেছে। আমরাই তো দেখবেন, আপনি হাইকোর্টের মাজারে গিয়ে দেখবেন আপনি বড় বড় সাহেবরাও মানত করেন। আমাদের এখানেও তো বিভিন্ন বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় আছে মাজার, বাংলাদেশের গড়ে উঠেছে। এই মাজার একটি বাংলাদেশের একটা ধর্মের একটা অংশ হিসেবে গড়ে উঠেছে। মানে ধর্মের যে আধ্যাত্মিকতার দিকটা, সেই আধ্যাত্মিকতার দিকটা যেটা বাংলাদেশে ইসলামটা আসছে মাধ্যমে আধ্যাত্মিকার মাধ্যমে, হযরত শাহজালালের মাধ্যমে এখানে যখন আসছে, সেখানে একটা আধ্যাত্মিক শক্তির বিনিময়ে এখানে মানুষের সেই আরাধনার জন্য, সেই উপাসনার জন্য, সেই প্রার্থনার জন্য, আল্লাহর কাছে সরাসরি যাওয়ার জন্য যে একটি সাধক শ্রেণী গড়ে উঠেছিল, সেই সাধকদের মাধ্যমে কিন্তু এই বাংলার বিশেষ করে বাংলা, আসাম এবং এই সমস্ত এলাকার মুসলমানরা কিন্তু হয়েছে বেশিরভাগই এই সাধকদের বা পয়গম্বরদের, পীরদের হাত ধরে। আর মানে এটা ভারতের সুফিজম, যাকে যাকে সুফিজম বলে। সুফিজম বলা হয়, যেটা ইয়েমেন থেকে যেটা প্রচলিত হয়েছে, ইয়েমেন থেকে সেখানে আসছে। আর যে ইসলামটা আমরা ওয়াহাবি বলি বা আনাস বা বিভিন্ন বলি, এগুলো কিন্তু আসছে তলোয়ারের মাধ্যমে, তরবারির মাধ্যমে আসছে। মক্কা বিজয়ের পর থেকে শুরু হয়েছে বিজয়। মক্কাটা বিজয় হওয়ার পরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে পরবর্তীতে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা মঙ্গোলিয়ানরা, কাবুলিয়ানরা, আফগানিস্তানিরা, তারা পূর্ব ভারতের দিকে আগাতে থাকে ইসলামকে জানিয়ে, কিন্তু উদ্দেশ্য ছিল লুট করা, শাসন করে বাংলাদেশকে লুট করা। আপনি জানেন ইলতুৎমিশ কি করেছে, বিভিন্ন এরা কি করেছে, চেঙ্গিস খানরা কি করেছে। এবং তারা এসে পূর্ব ভারত নিয়ে পূর্ব দিকে এসে লুট করে রাজ্য প্রতিষ্ঠা করেছে। সেখানে করদ রাজ্য বানিয়ে, খাজনা বানিয়ে তারা করেছে মুঘলদের মাধ্যমে। আবার পশ্চিমে দেখেন, সেই ইয়ার থেকে ওই রাশিয়ার এই, ওই কি বলে এটাকে, সার্বিয়ার থেকে ওখানে সব ডাকাতরা গিয়ে সুলতানাত তৈরি করেছে।
উমাইয়া বংশ বলেন, উসমানিয়া বলেন, তারা কারা? তারা তো সে রাশিয়ার থেকে ওই ওই তাতার থেকে তারা ঘোড়া চাপ দাপড়াইয়া গিয়া, ডাকাত শ্রেণী গিয়া, লুটেরা গিয়া, দস্যুরা গিয়া যে প্রতিষ্ঠা করে তারা ইসলাম রাজ্য প্রতিষ্ঠা করেছে। আপনি তুরস্কের শাসকদের দেখেন, সুলতানিয়াত গুলো দেখেন, সুলতান যারা প্রতিষ্ঠা করেছে তারা কারা ছিল সেগুলো দেখেন। ফলে তারা, তাদের সঙ্গে আধ্যাত্মিক ইসলাম এবং তলোয়ারি ইসলামের যে পার্থক্য আছে, এটা জেহাদি ইসলাম আর এটা আধ্যাত্মিক ইসলাম। সুফিবাদ এবং যেটা জোর করে বা আক্রমণ করে বা মানুষকে বাধ্য করে ধর্মান্তরিত করা, এটা একটা। তো এই ক্ল্যাশটা তো আবহমান কালে চলে আসতেছে। কিন্তু বাংলাদেশে বিশেষ করে আমাদের আহ, তিনটা বড় মাজার আমাদের দেশে খুব মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে। একটি হলো আমরা বাগদাদে বড় পীর সাহেবের মাজার, আমরা সবাই জানেন যে বড় জি। পীর সাহেবের মাজারের প্রতি আমরা সবাই অত্যন্ত দুর্বল। সম্বেদনশীল। এইটাকে এক সময় সৌদিয়ানরা বিভেদ করত, সৌদিয়ানরা এটা নিয়ে ডিবেট করতো, এবং তারা আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আমরা তারা মাজার করতে দেয় নাই। হুম। কিন্তু এখন কি হয়েছে দেখেন, এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা হজের অংশ হয়ে গেছে। এটা একদম হজের অংশ হয়ে গেছে, এটাকে আপনি নিয়ে আসছেন, কিন্তু এটা তো এটা নিয়ে কিভাবে বিশ্লেষণ করবেন? তাহলে তো ওটো ভেঙে ফেলতে হবে যদি আপনি হুম। ওইভাবে এক্সট্রিমিস্ট হয়ে যান। তাহলে তো ওই প্রশ্নগুলো আসবে। তা এইগুলো কিন্তু একটা আন্তর্জাতিক চক্র কাজ চালাচ্ছে। আপনি ধরেন যে জি। আজকে আমাদের কথাতে কথা বেড়ে যায়, তা আজকে যদি ওখানে গিয়ে আরবেনরা চুমা মারতে গেলে বাড়ি মারে, কিন্তু ওখানে তো সেজদা করে, ইরানিয়ানদেরকে সেজদা করে। অনেক অনেক লোকের আছে ওখানে গিয়ে, অনেক ইসলামিক মাযহাব আছে যারা ওখানে গিয়ে সেজদা করে। তা ওরাও তো এখানে আইসা ওখানে সিরাতুন নবী বলে পালন করি আমরা। তো সিরাতুন নবীও তো আমরা, যেখানে হযরত মুহাম্মদের জন্ম মৃত্যু দিবসের কোনো পরিষ্কার স্পষ্ট নাই, সেখানে আমরা সিরাতুন নবী দিন পালন করি। তো ওনার জন্ম এবং ওফাত দুইটা একদিন, কিন্তু আমরা সেটা জি। সিরাতুন নবী অত্যন্ত ঘটা করে পালন করি। তো এইটার জি। মধ্যে যতটা ধর্মীয় তার চেয়ে ব্যবসা আছে। জি। আজকে বাজারও যতটা ধর্ম তার চেয়ে ব্যবসা এখানে কাজে লাগতেছে বেশি। জি। এখানে জি। আমাদের জি। মসজিদ গুলোকে এখন দেখুন ব্যবসা কেন্দ্র বানিয়ে ফেলা হয়েছে। দেখেন বড় বড় মসজিদ বানিয়ে অনেকে ওনাকে ব্ল্যাক মানিকে হুম। রেগুলাইজ করতেছে। আপনি সবচেয়ে মজার জিনিস দেখবেন, হাইকোর্টে যদি যান আপনি দেখবেন হাইকোর্টে কিছু প্যানেল করার মানে হাইকোর্টে কতটা ক্ষমতা আছে যে অর্থদণ্ড করার। তাৎক্ষণিকভাবে কিছু অর্থদণ্ড উনি করে দিলে, হাইকোর্ট অর্থদণ্ড করে দিলে সেই অর্থদণ্ডের বিনিময়ে আপনাকে মাফ করে দেয়। অনেক মামলার মাফ করার জন্য, মার্সি করার জন্য করা দেওয়া হয়। দেখা গেল হুম। যে ওই অর্থদণ্ডটা সরকারি কোষাগারে জমা হয় না। হাইকোর্টের ম্যাজিস্ট্রেট জজ সাহেব বলে দেয় যে আপনি একটা কোনো মসজিদে না জমা দিয়ে আসেন, জমা দিয়ে আসলে পরে এই আপনার এই ক্ষমা, একটা মানে আইনের মধ্যে লেখা আছে যে হাইকোর্টের জজ সাহেব একটি জরিমানা করে ক্ষমা করে দিতে পারবেন। জি। জরিমানা করে তো কোষাগারে যাবে, কিন্তু সেই কোষাগারের কথাটা নাই বলে এই সুযোগটা নিয়ে কি করছে হাইকোর্টের জজ সাহেব বলে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে পেশ কানে কানে বলে দিচ্ছে যে স্যারের বাড়ি হলো হবিগঞ্জের ওই জেলায়, থানায়, ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে টাকাটা দিয়ে এসে রিসিটটা নিয়ে আসেন। বুঝতে তাই পারছেন? নাকি? এটা হ্যাঁ, এটা জানতাম না তো। পরীক্ষিত, পরীক্ষিত আমরা দেখতে পারবেন না। বাস ওই চলে যাবে হুম। ওই মসজিদে, ওখানে গিয়ে ওটা দিয়ে চলে আসবেন। বুঝতে পারছেন না? তো এইভাবে তো কালচারটা শুরু হয়েছে। কোনো না কোনো স্মার্ট জাজ সাহেব হয়তো এটা চালু করে দিয়ে গেছেন যে ঠিক আছে জরিমানাটাকে না করে আমার গ্রামের গরিব মসজিদটাকে দিয়ে দিই। তো এখন জি। বাংলাদেশেও কি হয়েছে, এই মসজিদ শিল্পটা গড়ে উঠতেছে। এই মসজিদ শিল্প গড়ে ওঠার পিছনে এখানে দেখেন মসজিদ ইমাম সাহেব এখন একটা ভালো পদ হয়ে গেছে। এরশাদ সাহেব এটাকে চাকরি দিয়ে গেছিল, বেতন বুক করা হয়েছে, তারা বেতন বুক করেন। তো এখন কে বলবে যে ইমাম সাহেবের তো নামাজ ফরজ, তো নামাজ পড়ার জন্য বেতন পাবেন কেন? এই প্রশ্ন করার অধিকার প্রশ্ন করলে কি আমার রাখবে কেউ বলেন? উনি তো অন্য পেশা নিতে পারতেন, উনি তো ওখানে মক্তব চালাতে পারতেন, উনি তো এখানে একটা সামাজিক দায়িত্ব পালন করতে পারতেন, সেটার জন্য উনি আয় হুম। রোজগার করতে পারতেন, উনি পল্লী চিকিৎসক হতে পারতেন, উনি একজন কৃষি বিষয় হইতে পারতেন, এবং পাঁচ ওয়াক্তের নামাজ উনি পড়াইতেন। এটা ওনার ডেডিকেশন, এটা ওনার ত্যাগ, ওনার নিবেদক হিসেবে করতে পারতেন, সেটা করে নেই। তা আজকে মাজারগুলোকে নিয়েও অনেকের একটা ব্যবসায়িক অবস্থা তৈরি হয়েছে। সব মাজার ভালো যেমন বলা যাবে না, সব মাজার খারাপ তাও বলা যাবে না। এক একটা মাজারে এক একটা মাজা আছে। এক একটা মাজারে মানুষের অনেকটা, আগে যেমন গুহায় যেত মানুষ, গুহায় গিয়া আল্লাহর ধ্যান করতো, চিন্তা করতো, এখন তো গুহা নাই। তো অনেকে মাজারে গিয়ে চুপ করে বসে থাকে, মাজারে গিয়ে এক ধরনের ধ্যান ধারণা করে, ধ্যান করে। অনেকে যায়, আপনি যদি হযরত শাহজালালের মাজারে যান
ওই বাজিদ মুস্তাফিদি যান, এবার দেখবেন অনেক মানুষ চুপ করে গিয়ে গাছের নিচে বসে বা ওরা কবরস্থানে বসে কান্নাকাটি করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে, দুনিয়াটা ভুলে থেকে, তার মনে কষ্টগুলো, তার মনে শোক গুলাকে ভুলে থাকার জন্য ওখানে ওই ওখানে বসে সে আল্লাহর নামে জপতেছে। আল্লাহর নামে জপে সে তার, তার যে দুঃখ কষ্টগুলা, তার যে বঞ্চনাগুলা, তার যে ব্যর্থতাগুলা, সেটা সে ভুলতে চায়। তো ভুলার জন্য বাইরের পরিবেশ না পায় সে হয়তো মাজারের পাশে গিয়ে কান্নাকাটি করে, হয়তো উসিলা ওই মাজারের, যার মাজারে যাচ্ছেন তিনি, কিন্তু সে তো চাচ্ছে আল্লাহর কাছেই। সে তো ক্ষমা তো ওই মাজারের ওই ওই আমার ওই হুজুরের কাছে চাচ্ছে না, বা যার মাজার তার কাছে ক্ষমা চাচ্ছে না, সে আল্লাহরকে সেই সূরা ফাতিহাই পড়তেছে, সে ওই কুলফু আল্লাহ পড়তেছে, সে এগুলা পড়ে করতেছে। কিন্তু আজকে কিছু পেশাজীবী মানুষ, আমি যেটা মনে করি এই মাজারটা ভাঙ্গার পিছনে মূল কারণ হতে পারে আমার ধারণা, সেটা হচ্ছে উনাকে যেখানে মাজারস্থ করা হয়েছে জায়গাটা হয়তো ডিসপিউটেড, হয়তো না, জমিটা। এখানে ঘটনাটা আমি বলি, এখানে আমি ঘটনাটা বলি। ঘটনাটা হয়েছে এই কারণে যে উনি আগের থেকে বিতর্কিত ছিলেন, এই কারণে যে উনি নিজেকে ইমাম মেহেদী দাবি করতেন, এবং উনি ইসলামের যে প্রচলিত যে ধ্যান ধারণা এর অনেকগুলি উনি বিরোধিতা করতেন। উনি কোরআন শরীফেরও সমালোচনা করতেন, এবং মৃত্যুর পর উনি বলেছিলেন ওনার লাশটা মাটির উপরে থাকবে, এবং এই জন্য ওনার কবরটা দেওয়া হয়েছিল মাটি থেকে কয়েক ফুট উপরে, সমতল থেকে কয়েক ফুট উপরে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপত্তি ছিল, এবং যে কারণে এটা হয়েছে আর কি। তাতে বোঝাই গেল যে উনি একটা ডিসপিউট তৈরি করে গেছেন, একটা বিতর্ক তৈরি জি, করে গেছেন। অর্থাৎ জি। উনি উনি চেয়েছেন যে ওই আমাদের একটা পুরো গল্প আছে একটা। তো গল্পটা হলো যে এক বাবা চুর দিকে ডেকে বলছে, বাবারে আমি তো চুরি চামারি করে না, আহ, হুম, আহ, আমি অনেক বদনাম করে গেছি না, হুম, তোরা না আমার বদনামটা দূর করিস না, তারা যেন তোদেরকে যেন আর এই চুরের পোলা না বলে, বুঝছেন না, হুম, তোরা হুম, হুম, আমার নামটাকে বদলাইছে। ছেলেরা বলছে, বাবা তুমি চিন্তা করো না, যে আমরা তোমার নাম আমরা মুছাই দেব। হুম, তো চোর মারা যাওয়ার পরে চোরের তিন ভাই মিলে তিনি চিন্তা করেছিল, বাবা কি করবি, ও চৌরাস্তার মোড়ে বাবার পাশে দিয়ে ঢুকে দিয়ে লটকে ধরে দিয়ে ওখানে। তো হ্যাঁ। এখন সব মানুষজন এসে দেখে বলে, আরে ওই তো ভালো ছিল, ওর পুরো দিয়ে আরো খারাপ হয়ে গেছে। তাহলে বাপের নাম ভুলাই দিচ্ছে, কারণ সেখানে একটা বিতর্ক সৃষ্টি করে তিন ছেলেরা, যে চোর বাপকে চার রাস্তার মোড়ের মধ্যে বাসার মধ্যে ঢুকে দিয়া লটকে রেখে দিছে। তো এখন এই পীর সাহেব নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, সক্রেটিস হওয়ার জন্য, বা ওই বলে ওই যে যীশু খ্রিস্ট হওয়ার জন্য, যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ করছিল, তোরা আমাকে হুম। রাখিস, তার মানে বিতর্ক করেছে। এইটা নিয়ে রাষ্ট্র চেতনা চিন্তা কতটা কি, না, এটা সবচেয়ে বড় নিয়ে কথা হলো করেছে। কি, আমি আমি ধরে নিচ্ছি ওনার ওনার অকর্মকাণ্ড খুবই বিতর্কিত এবং খারাপও বটে। আমি ধরে নিচ্ছি হুম। এটা সমাজে এক ধরনের বিভ্রান্তি তৈরি করবে। বাট সবকিছুর পরেও ইসলামে তো লাশ নিয়ে এই ধরনের, এই যে আপনার কাল ঘটনা লাশ যেটা নিয়ে, ঘটনা, কাল লাশ নিয়ে, কাল লাশ যার নিয়ে, লাশই হোক, যার লাশই কাল হোক, লাশ ইসলাম এটা নিয়েছে কেন, লাশ নিয়ে কেন? আপনার লাশ তো লাশ মানে মানুষের লাশ কি এরকম হয় না? সে তো মানুষ নামে পরিচিত লোক না, সে তো না, কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত। না, সবই ঠিক আছে, এখানে কিন্তু না তারপরেও, আমি, তারপরেও আমি এটা দায়িত্ব, ইসলাম সমর্থন আমি করে না। দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এর জন্য যদি আমাকে পুরাই মারতে হয় পুরাই মারেন। এই ধরনের মানুষের প্রতি যা ব্যবহার করা উচিত তাই করা হয়েছে, এবং এগুলা করলে আগামীতে কেউ সাহস পাবে না, এগুলা করলে আগামীতে কেউ সাহস পাবে না। শুনেন, আমাদের হ্যাঁ, খারাপকে খারাপ বলতে হবে, এটা তার হ্যাঁ, ভাগ্য, তার জীবন দশায় করতে পারে নাই, কিন্তু যে হুম, যুবকেরা করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাবো। কেন সাধুবাদ জানাবো? যে সে করে গেছোস গেছোস, মরার পরেও তুই যে এটা, আগামী দিনে কি আপনি চান আপনার কবরটা এরকম ঝুলায় রাখো আকাশের উপরে? হুম, তার মানে এটা বুঝতে পেরেছি। এটা প্রচলন হয়ে যাবে না? এটা প্রচলন হয়ে যাবে না? আপনি ওকে বাধা দিবেন না? তা আপনি মানবতা, খারাপের প্রতি খারাপ ব্যবহার করলে আপনি দুঃখ পান, এটা তো কামাল ভাই ঠিক না। খারাপকে খারাপ কুশীলিত করতে হবে। এখন সে যীশু খ্রিস্ট হওয়ার জন্য, সে নিজেকে কন্ট্রোভার্সি করার জন্য, বিতর্ক করার জন্য এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যে সে খুব বড়, তারা কেউ ভুলবে না, এই জন্য একটা বিতর্কিত কিছু করে যান। এটা যা করা হয়েছে সঠিক করা হয়েছে, যে তার মাটির আচ্ছা, মাটির মধ্যে রাখা যাবে সেই চেয়েছিল। কারণ আমি বলি একটা জিনিস ভাই, আমি এটা বলি, আপনি বলেন। মানুষ যদি, মানুষ তো আমি কখন হব মানুষ, যখন আমার মধ্যে কতগুলা হুঁশ থাকবে, কতগুলা ভালো থাকবে। আমি যদি খারাপ করি তাহলে তো এখানে আমাকে বিভিন্নভাবে প্রতিহত করতে হবে। আমারও তো হুম, 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 ব্যর্থাঘাত, আমারও তো ওই শিরচ্ছেদ করার বিধান ইসলামে দিয়ে গেছে, তো শিরচ্ছেদ করার তো বিধান দিয়ে গেছে।
এটা কত মানে মধুর ভাবেই করেন, আদর করেই করেন, শিরোচ্ছেদ তো শিরোচ্ছেদেই। তো এরা হয়তো জি। এই শিরোচ্ছেদটা মধুরভাবে না করে তারা করেছেন। কাজে আমি এটা মনে করি, হ্যাঁ, তবে এটা এটা দুইটা দিক, দুইটা হ্যাঁ। দিক আমার খুব সুবিধা। একটা হলো যে আইন শৃঙ্খলা যে অবনতি কি হয়েছে, মানুষ আইনটাকে হাত তুলে নেওয়ার মতো যে সাহস দেখাচ্ছে, এটা খারাপ লক্ষণ। আর রাইট। দ্বিতীয় লক্ষণটা হলো যে অন্যায়কে মানুষ সবসময় মেনে নেবে না, একটা সময় আসবে অন্যায় প্রতিরোধ করবে, প্রতিহত করবে। ফলে আমরা যারা অন্যায়ের প্রতি বেশি আসক্ত হয়ে যাই, তাদেরকে সাবধান হইতে হবে। মৃত্যুর পরেও কিন্তু মানুষ আমাদেরকে মুক্তি দিবে না যদি আমরা ভালো কাজ না করি। আচ্ছা, ধন্যবাদ আমরা আপনাকে। এবার একটু একটু রাজনীতি প্রসঙ্গে আসছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরেই একটা বিষয় খুব আলোচিত হচ্ছে, সেটা হলো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। অনেকে বলছে যে জাতীয় পার্টি, অনেকে মানে কয়েকটা পার্টি, বিশেষ করে গণ অধিকার পরিষদ, এনসিপি, তারা বলছে জাতীয় পার্টি স্বৈরাচারী ফ্যাসিবাদী সে শক্তি ছিল, আওয়ামী লীগ তাদের দোসর ছিল এবং তাদের সহযোগিতা তারা এখানে এই ফ্যাসিবাদ কায়েম করেছিল, অতএব জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আবার বিএনপিকেও দেখলাম তাদের স্থায়ী কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। এর মধ্যে আবার জাতীয় পার্টি অফিসে একাধিকবার হামলা হয়েছে, সর্বশেষ একবার আগুনও দেওয়া হয়েছে গতকালকে। তো আবার উল্টো এখন জাতীয় পার্টি দাবি করছে যে গণ অধিকার পরিষদের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করা হোক। এই যে একটা অবস্থা নির্বাচনের আগে আগে, এটাকে পিছিয়ে এর পেছনে আপনি কি রাজনীতি দেখছেন? দেখেন, জাতীয় পার্টিকে তো যে যুক্তিতে, যে কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, এই দাবিটা তো 90 সনে উঠেছিল। 90-এর গণঅভ্যুত্থানের পরে উঠেছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং জাতীয় পার্টিকে করতে না দেওয়া। হুম। পরবর্তীতে আপনি উদারতার সুযোগ নিয়ে আপনি জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন, যাতে নির্বাচনটাকে গ্রহণযোগ্য হয়, ভালো হয়। সেই হুম। সুবাদে এরশাদ 35টি আসনে জয়লাভ করে এবং সে নিজেও 5টি আসনে জয়লাভ করে একটা রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যায়। কিন্তু পরবর্তী দেখা গেল যে এরশাদ বাংলাদেশের রাজনীতিতে যত আকাম কুকাম সে ক্ষমতার থেকে করেছে, ক্ষমতার পরেও গিয়েছে, ওই ফরিদপুরে পীর সাহেবের মতো, বুঝছেন না? এবং জি। সে মৃত্যুর আগ পর্যন্ত সে কখন যে কোন কথাটা বলেছে, কোন দিকে ছিল কোন দিকে ছিল না, যত প্রকার বিভ্রান্তিকর রাজনীতি করার দরকার ছিল সবগুলো সে করে গেছে। এবং জি। সে কোনোটাই ইতিবাচক, তার কোনো পদক্ষেপ ছিল না। কাজে আজকে শেখ হাসিনাকে যদি আপনি এই দেশের রাজনীতি করতে চান, তাকে যদি আপনি ব্যান করতে চান, তাহলে আপনি জাতীয় পার্টিকে কোন কারণে রাখবেন? জাতীয় পার্টি তো যাত্রা পার্টি, এর পার্টির তো কোনো, নিজেরাই নিজেদেরকে মানে হুম। না, নিজেদের সভাপতি মানে না, নিজেরাই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে মানে না, প্রেসিডেন্টকে মানে না, মহাসচিব আজ আছে তো কাল নাই, কে কার মহাসচিব, কে কি দেখেন। ইভেন আপনি দেখেন যে এরশাদের পরিবারের সঙ্গে, এরশাদের ছেলেদের সঙ্গেও তাদের রাজনৈতিক উত্তরাধিকার নিয়েও তো অনেক ক্লেশ আছে। এখানে তারা তো রাজনৈতিক দল হিসাবে মানুষের সামনে দাঁড়াতে পারে নাই। আর সামাজিক ভাবে আপনি দেখেন, কোনো একটি ভালো মানুষ কি জামাতে অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো ভালো মানুষ আছে, কিন্তু আপনি কি দেখবেন যে জাতীয় পার্টিতে একটি ভালো মানুষ আছে? হুম। আমি তো একটি কথাই বললাম, একদম সুনিশ্চিত করে বললাম যে একজন লোকের নাম বলে যে জাতীয় পার্টি করে যেটা ভালো মানুষ। বুঝতে পারছেন? আমি সুস্পষ্ট প্রশ্ন জি। করতেছি। কাজে সেই তুলনায় রাজনৈতিক কারণে হয়তো বিএনপি মনে করে যে ঠিক আছে, আমি যদি আজকে রাজনীতির কি বলে নিষিদ্ধ কথা বলি, তা আমি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ কথা বলি নাই, তো এখন জাতীয় পার্টিটা কেন বলবো? কাজে তার স্ট্যান্ড পয়েন্ট অফ ভিউতে সে ঠিক আছে, সে সঠিক আছে, সে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। তবে এখন যে জিনিসটা আমি মনে করি, জাতীয় পার্টিকে নিয়ে আমাদের ইস্যুটাকে এখন এটাকে অপ্রাসঙ্গিক করে দেওয়া উচিত। জাতীয় পার্টিকে আর রাজনীতির প্রসঙ্গে আনার দরকার নাই। যেখানে মূল শক্তি আওয়ামী লীগ, যেটা মানে ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ, তা আওয়ামী লীগ শক্তিকে প্রতিহত করার জন্য এখানে যে কোনো অবস্থাতেই যেন ফ্যাসিস্ট বিরোধী শক্তিতে কোনো অনৈক্য সৃষ্টি না হয়, এখানে তারা যে ঐক্যবদ্ধ থাকে, না হলে কিন্তু আগামীতে এরা চলে আসবে। কারণ জাতীয় পার্টি ইস্যুটাকে আমি অনুরোধ করব আপনাকে যে ইস্যুটাকে আমরা চলেন অপারেশন করে ফেলি। কারণ এদের মধ্যে জাতীয় নেতৃত্ব দেওয়ার মতো একটি লোক নাই। অন্তত জি। নূরের দলে তো নূর ছাড়াও দুই একজন আছে, মান্নার দলে তো মান্না হলেও আছে, জুনায়েদ শাকির দলে তো জুনায়েদ শাকির মতো লোক হলেও আছে। বুঝতে পারছেন না? কিন্তু জি। আপনি দেখেন জাতীয় পার্টির একটা নেতার নাম বলেন যাকে আপনি জাতীয় চরিত্রে বা জাতীয় কাজে তাদের সৎ পথে তাকে থাকতে দেখেছেন, একটি লোকের নাম বলেন।
জাতীয় পার্টির যে কোনো সদস্য যে কোনো জায়গায় আছে, দেখেন যে এই লোকটার কাছ থেকে মানুষ সৎ কিছু ভালো কিছু আশা করতে পারে। আর দল বদলের তো আর উস্তাদ, এরা তো কোন দল কখন করেছে আর কখন যে কোন দলে চলে যাবে বুঝতে পারছেন না। জি এরা তো এক ধরনের কুকুরের মতো, যে যেতে যেদিকে পায় ওদিকে চাটে, ওদিকে দৌড় দেয়। তো জি এদেরকে জি নিয়ে আমাদের মনে হয় কথা না বলে ভালো, কথা বলে বিরূপ কথা চলে আসবে, কঠোর কথা চলে আসবে, আরো মানে বুঝছেন না, বাধ্য বাধ্য হবো অনেক কঠিন কথা জি বলতে। তবে আমার মনে হয় জি, অনেক ধন্যবাদ। পার্টিকে জাতীয় পার্টিকে এখন দল হিসাবে আর না থাকতে দেওয়া ভালো। আর ভোটের দিকেও তারা জি এখন আর নিজের পায়ে ভোট পাওয়ার মতো লোক আর কোথাও এখন নাই। কোন রাজনৈতিক দলের চেয়ে একদম শূন্যের কোঠায় কয়েকটা পদধারী ছিল, সাবেক মন্ত্রী সাবেক মন্ত্রী সাবেক মন্ত্রীর নাম দিয়া চলতেছে চালাইতেছে। কিন্তু সাবেক মন্ত্রীগুলো যে প্রতিটাই চুরে শিরোমণি ছিল। যদি আজকে আওয়ামী লীগের বিচার হইতে পারে, তাহলে 90 স্বৈরাচারের বিচার কেন হবে না? জি, এটা তো বুঝতে পেরেছি, বিএনপি অনেক ধন্যবাদ। রাজনৈতিক রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল বলেই তাদেরকে আবার নিয়েছিল। কিন্তু কেন নিলেন? সেই ভুল সিদ্ধান্তের মাসুল তো বিএনপি দিয়েছে। জাতীয় পার্টির লোকদেরকে ডক্টর আমাদের ব্যারিস্টার মদুদকে নিয়ে বিএনপি নাকানি চুবানি খেয়ে গেছে না। আজকে বিএনপির যে গত 15টা বছরে যে দুঃখ কষ্ট হয়েছে, এটা কার জন্য হয়েছে? একমাত্র মদুদের জন্য। মদুদ মারা গেছে, তাকে স্বাভাবিকভাবে কামনা করা করি করে আমরা বেহেস্তে যাক, কিন্তু ও কি বেহেস্তে যাওয়ার লোক? সে কি বেহেস্তে গেলে বাংলাদেশে এমন কোনো লোক আছে বেঁচে যেতে পারবে না? এই আজকে রাজনীতি সর্বনাশটা করার পিছনে এই মদুদ এরশাদ এদের অবদান আপনি কিভাবে অস্বীকার করবেন? কিন্তু জি, রাজনৈতিক সিদ্ধান্ত অনেক ভুল ধন্যবাদ। ছিল বলে, বিএনপি ভুল করছিল বলে তার খেসারত কিন্তু বিএনপি দিয়েছে। এবং আগামীতে জি সাবধান হওয়া দরকার। বিএনপি বন্ধুদেরকে বলবো সাবধান থাকেন, আর খেসারত দিয়েন না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আক্তার, মেজর আখতারুজ্জামান, আপনাকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন দুটো ইস্যু নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। একটা হলো গোয়ালন্দের সে মানে নুরুল পাগলা, তার লাশ নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা, এবং তার সঙ্গে জাতীয় পার্টি ইস্যু, এই দুটো বিষয়ে মেজর আখতারুজ্জামানের বক্তব্য আপনাদের কেমন লাগলো আমি জানি না। হয়তো ভালো লেগেছে কারো কারো কাছে, কারো কারো কাছে বিতর্কিত মনে হতে পারে, কিন্তু উনি ওনার মতো করে স্পষ্ট ভাষায় ওনার মতটা প্রকাশ করেছেন। আমরাও এটা চাই যে ভিন্ন ভিন্ন মত নিয়ে আলোচনা হোক, আগামীতে আমরা এর মাধ্যমে হয়তো একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে ছোট করে একটু শেষ করি। এই যে আমরা শুনলাম যে যুক্তরাষ্ট্রের আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রদূত হিসেবে যিনি মনোনয়ন পেয়েছেন, ব্রেন্ট ক্রিস্টেনসেন, উনি নাকি একসময় ঢাকাতেও ছিলেন 2019 থেকে 2021 সাল পর্যন্ত। তো ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা দেখলাম যে অনেকগুলো পত্রিকা মানে অনলাইনে আমি দেখলাম এটা বেশ গুরুত্ব দিচ্ছে। তো এটা কি আপনি চিনেন নাকি ভদ্রলোককে? না, প্রথম কথা হলো আমি তো চিনি না, আর চেনার কোনো কারণও নাই। তার কারণ এরা হলো আহ, মানে ফরেন সার্ভিসের অফিসার। আর আপনাকে একটা কথা বলে রাখি, আমেরিকার মতো দেশেও কিন্তু ফরেন সার্ভিসের যারা অফিসার তারা কোনো ভালো পোস্টিং যেতে পারে না। ওইসব ওই লবিস্টরা যায়, তারপরে ক্ষমতাসীনদের লোকজন। যেমন আপনাকে বলি, এদের কাছে আমেরিকার সবচেয়ে ইম্পর্টেন্ট মানে কভেটেড পোস্টিং গুলো হইল লন্ডন, প্যারিস, বেজিং, মস্কো, টোকিও। কেমন? জি এইখানে সাধারণত সাধারণত কোনো কেরিয়ার ফরেন সার্ভিসের অফিসার ওখানে যেতে পারে না, এবং তারা এটা নিয়ে অনেক মানে সংগ্রাম করছে, কিন্তু ওদের কথা কেউ শোনে না। তো ফলে অনেকে চাকরি বাকরি ছেড়ে দিয়েও চলে যায়, যার কারণে সব প্রাইস পোস্টিং গুলা তারা পায় না কখনো। আর আমাদের মতো দেশে সত্যি কথা বলতে কি, যারা আম, আসে রাষ্ট্রদূত হয়ে, এদের ওয়াশিংটনে কেউ চেনে না। আমি দীর্ঘদিন ওয়াশিংটনে ছিলাম, স্টেট ডিপার্টমেন্ট কভার করেছি, এবং ওই ডিপ্লোম্যাটরা আমাদেরকে বলতো যে ভাই আমাদের তো কোনো পাত্তা নাই কোথাও, মানে আমাদের কথা তো কেউ শোনেই না। হ্যাঁ, এটা অদ্ভুত ব্যাপার। যেমন ফলে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত কে হচ্ছে এটা আমেরিকানরা জানার তো কোনো কারণও নাই। মানে সেখানে তারা চিন্তা করবে জাপানে কে যাবে, তাহলে মস্কোতে বা আমরা আমরা তো মাতামাতি, আমরা এদেরকে নিয়ে তো মাতামাতি করি কেন? ওই যে সাদা সাদা আমেরিকান। আচ্ছা, আরেকটা কথা আপনাকে এই প্রসঙ্গে বলি। ধরেন আমেরিকার রাষ্ট্রদূতকে আমরা কেন অত গুরুত্ব দিই? গুরুত্ব দেওয়ার অ্যাকচুয়ালি কোনো কারণও নাই। কারণ নাই এই জন্য যে এখানকার যে রাষ্ট্রদূত যে আছে, সে তো ওখানকার সেক্রেটারি অফ স্টেটের সাথে কথাও বলতে পারে না, দেখাও করতে পারে। বিকজ তাকে তো সেক্রেটারি অফ স্টেট যে হয় তাকে তো 193টা দেশের রাষ্ট্রদূতদের নিয়ে কাজ করতে হয়। তো তার তো
দিনের মধ্যে 24 ঘন্টায় আপনার আমার মতো, তার তো আল্লাহ তাআলা 48 ঘন্টা দেয় নাই। ফলে তাকে তো প্রায়োরাইজ করতে হবে যে কার সাথে দেখা করবে, কার সাথে। সে যখনই যদি তার কাছে কোনো রিকোয়েস্ট যে বাংলাদেশ মানে ইউএস অ্যাম্বাসাডার টু বাংলাদেশ দেখা করতে যায়, ওখানে তার সেক্রেটারিকে ধমক দিয়ে বলবে তোমার তো মিয়া কোনো জ্ঞান বুদ্ধি নাই, আমি তার সাথে কি কথা বলবো। তো সে রুটিন কাজ করবে কেমন। এগুলো আমি আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এইখানে একটা অ্যাম্বাসাডার ছিল হাওয়ার্ড শেফার, 1987 থেকে 90 সাল পর্যন্ত এরশাদের সময়। তো তার সঙ্গে আমার পরিচয় ছিল, যা হয় সাংবাদিকের। তো আমি 92 সালে ওয়াশিংটন গেলাম আর কি, ওই জেফারসন ফেলোশিপে। তো ওখানে যাওয়ার পরে আমি হাওয়ার্ড শেফারকে খুঁজে বের করতেছি, মানে চেষ্টা করতে স্টেট ডিপার্টমেন্টে বলতেছি। বিশ্বাস করেন আপনি কি, কেউ আমাকে বলতেই পারলো না যে সে লোকটা কি। হ্যাঁ, তা আমি তো অবাক হয়ে গেলাম যে তাদের অ্যাম্বাসাডার চাই। আমি বললাম তোমাদের বাংলাদেশ, বলে এরকম কত অ্যাম্বাসাডার যায় আসে, আমরা কি কারো খবর রাখি নাকি। পরে যাই হোক, তাকে খোঁজ খবর করে বার করলাম। সে জর্জ ওয়াশিংটন জর্জ টাউন ইউনিভার্সিটির স্কুল অফ ডিপ্লোমেসি আছে একটা, সেখানে ওই পড়ায় আর কি, পার্ট টাইম পড়ে। তার সাথে আমি দেখা করতে গেলাম। আমি বললাম তোমার তো কেউ চিনে দেয় কেন, বলে আমার চিনবে কেন, আমি তো কেউ না। ঠিক এই কথাটাই বললো। হ্যাঁ, তো এই জন্য আমাদের এখানে মুশকিলটা হচ্ছে কি, মানে আমেরিকান অ্যাম্বাসাডার মানে সাংঘাতিক, তাকে নিয়ে দেখবেন সবকিছু জল্পনা কল্পনা। সে এইটা করতেছে, পিটার হাস ওইটা করতেছে, এটা করতেছে। আরে বাবা, আচ্ছা, পিটার হাস এখন যে একজন ভারপ্রাপ্ত আছেন, তিনিও দেখলাম যে আপনার বিভিন্ন দলের লিডারদের সঙ্গে কথা বলতেছেন। আবার ওই আমাদের যিনি সংস্কার কমিশন, সেই কমিশন তার সঙ্গে যাচ্ছে তার অফিসে দেখা করার জন্য। তো এগুলি কেন? এইটাই আর একটা ব্যাপার যে আমাদের অ্যাকচুয়ালি কোনো ধারণাই নাই যে ওদের সিস্টেমটা কিভাবে কাজ করে কেমন। ওরা মনে করে কি আমেরিকান অ্যাম্বাসাডারের সাথে কোন রকমের ইয়ে করতে পারলে, যদি ওয়াশিংটনে কেউ আমাদেরকে, কিন্তু এর তো কোনো পাত্তাই নাই। এই যে কি জ্যাকবসন নাকি এখন যে সিডি আছে, চার্জ অ্যাফেয়ার্স, জি, একে তো কেউ জি, জি। চিনে না। কেমন, একে কেন চিনবে। আর নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসছে, তাদের নিজস্ব লোকজন বসাবে তারা সব জায়গায়। আর দেখেন আমাদের আশ্চর্য লাগে, এই আমাদের এখানে সুট টাইওয়ালা সমস্ত বড় বড় সাহেবরা ওদের সাথে দেখা করতে গেলে সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে, মানে 1 সেকেন্ড দেরি করে না। আমি সেদিন দেখলাম যে কি সিইসির সাথে অমুক অ্যাম্বাসাডার। আচ্ছা, আপনি কোনোদিন শুনছেন যে ইন্ডিয়ার সিইসির সঙ্গে আমেরিকান অ্যাম্বাসাডার দেখা করছে, এটা শুনছেন কোথাও? কোনো কোন বলবো তোমার কাজ কি এখানে, তোমার তো কোনো দরকার নেই, আমরা যদি প্রয়োজন মনে করি তোমার। তো আমাদের আমাদের নেতা নেত্রী বা অফিসিয়ালরা যতদিন এই জিনিসটা বুঝতে না পারবে, ততদিন এর গুরুত্ব বেশি। এই প্রসঙ্গে আর একটা কথা বলি। হ্যারি টমাস বলে একজন আফ্রিকান আমেরিকান এখানে অ্যাম্বাসাডার হিসেবে আসছিল, কেমন। জি, তো জি, আমি জি, তখন ওয়াশিংটন পোস্টে কাজ করি 2003 সালে। তো সে তার একটা ইমেল পাইলাম আমি তার কাছ থেকে। তো আমাকে বলছে, ডিয়ার স্যার, my name is Harry Thomas and I have just been confirmed as the next US ambassador to Bangladesh. I have been recommended highly by a friend to meet you before I leave for Dhaka. তো সে আমাকে দাওয়াত দিল, ইমেল পাইলাম, আমরা গেলাম লাঞ্চ খাইতে। আমি তাকে বললাম যে হ্যারি দেখো, তোমার তো এখন এখানে কেউ চিনে না, কিন্তু যে মুহূর্তে তুমি বাংলাদেশে যে ল্যান্ড করবা, তুমি একটা বিশাল লোক হয়ে যাবে, তোমার সবাই তোমাকে ইয়ে করতে থাকবে। হ্যাঁ, এবং বিশ্বাস করেন, সে এক্স্যাক্টলি তাই হলো। পরে যখন তার সাথে আমার ওয়াশিংটনে দেখা হইলো, আমার বললো তুমি তো ঠিকই বলছো, আমি তো ওখানে বিশাল ব্যক্তি, এখানে তো আমার কেউ চিনে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে আসলে আমরা বুঝিও না ওই জিনিসের সিস্টেম কিভাবে কাজ করে কিভাবে না করে। এই জি। যে কেউ আর হয় কি, এখানে টিভির সাংবাদিকরাও ওরাও বুঝে না যে কোনটা নিউজ আর কোনটা নিউজ না। মনে করে আমেরিকান অ্যাম্বাসাডার এর সঙ্গে দেখা করবে, ফলে এটা একটা বিশাল নিউজ, এটা কোনো নিউজই না। প্রথম কথা হলো আচ্ছা, আমেরিকান যাও, অ্যাম্বাসাডার, এতে এগুলো আমরা বোঝার আমরা দরকার। যেহেতু ওদেরকে ওদের দেশেও খুব একটা দাম টাম দেয় না, আমরা আর বেশি দাম না দেই, আমরা বরং অন্য হ্যাঁ, আলোচনায় আসি। এই তাই। আলোচনাটা গত কয়েকদিন ধরে চলছিল, খুবই আপনার আলোচনা আপনার সঙ্গে আলাপ করা হয়নি, আপনি জানেন নিশ্চয়ই। এই যে আপনার গণ অধিকার পরিষদ, তাদের লিডারকে মারা হলো, প্রহার করা হলো, এবং তারপরে দেখলাম তারা এক দফা দাবি দিয়ে বসলো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, এবং আরো এর সঙ্গে অন্য অন্য অনেক দলও দাবি দিল। কিন্তু যতটুকু ভিডিও আমি দেখলাম, যে তাকে গণ অধিকার পরিষদের যে চেয়ারম্যান আছেন, সভাপতি আর কি, নুরুল হক নূর, তাকে তো মেরেছে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন। তো তার সঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিটা কেন জোরালো হচ্ছে, আমি ঠিক মিলাতে পারছি না। আর একটা পলিটিক্যাল পার্টিকে এভাবে নিষিদ্ধ করাটাও ঠিক কিনা।
আমি এর সঙ্গে আরো একটু বলে দিই আপনাকে, যে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়েছে গতকালকে, সেখানেও কিন্তু দেখলাম যে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। এই সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন জিনিসটাকে? জোর করে বা নির্বাহী আদেশের মাধ্যমে, ভোটের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ করা, এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়। এবং আমরা আগেও দেখেছি, আওয়ামী লীগকে আগেও ৭৪-এর পরে প্রত্যাশা করা, জামাতকে নিষিদ্ধ করা, তারপরে বিএনপি কে এরকম ভাবে মানে কোন স্পেস দিচ্ছিল না আওয়ামী লীগ। তো দেখেন, এতে হয় কি, মানুষের সহানুভূতি জাগে, মনে করে যে তাদের উপরে সরকার অবিচার করছে। এই কারণে যাদের দাঁড়ানোরই কথা না, তারা আবার মানুষের আস্থা অর্জন করতে থাকে, তাদের ভালোবাসা সহানুভূতি। এ কথা আমরা আগেও দেখেছি। এগুলা আমাদের মানে বিদেশের কোনো রেফারেন্সের দরকার নেই। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কাউকেই আপনি নিষিদ্ধ করার প্রয়োজন নাই। এগুলো দায় দায়িত্ব ছেড়ে দিতে হবে জনগণের কাছে, হাতে ভোটারদের। তারা যদি কাউকে অপছন্দ করে, তারা সেটা ভোটের বাক্সে প্রমাণ দেবে। আপনি জোর করে কেন? জোর করে করলে যে তার যে ফল ভালো হয় না, আমরা তো দেখতে পাচ্ছি, সেটা তো আমরা আগেই দেখলাম। আর দূরের যে প্রসঙ্গটা বললেন, আমার কাছে খুব আশ্চর্য লাগে যে নূর, তার জন্য আমার একটা, সে খুব সাহসী একটা লোক বলে আমার মনে হয়। তার কারণে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে কিভাবে তাকে পিটাইছে ছাত্রলীগের ছেড়ে ফেলে কথায় কথায়। তারপরে এই সরকার আমলে এটাও যদি মানে তারা করে, আজকে ফেসবুকে দেখলাম দেখেছে যে নূরের জ্ঞান ফেরার পরে সে প্রথম যে কথাটা বলেছে যে আমরা তো আগেই ধরেছি। তো এটা যে কত বড় একটা মানে অপবাদ এই সরকারের জন্য। এরা কি এই জিনিসগুলো বুঝে না নাকি? আর আপনি যেটা বললেন, আমরা সবাই ভিডিওতে দেখলাম যে পুলিশ আর মিলিটারি মিলে মামলা। এখন আইএসপিআর এটাতে একটা বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য তাদের? যে ওখানে তারা গেছিল মিছিল করে, আমরা নানান ভাবে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করার পরেও তারা শুনে নাই। এর পরিপ্রেক্ষিতে সেখানে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটে, যার ফলে মানে মারামারি হয় এবং আমাদের কিছু সদস্য আহত। কিন্তু আপনি যে আইএসপিআর টা, আপনি একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, আপনি নূর যে একটা এত বড় একটা ঘটনা, নূর যে ভিকটিম, আপনি তার কথা বলবেন না কেন? তার কথাটা কেন আপনি ঢেকে গেলেন? এটা এটা নূর তো একজন জাতীয় পর্যায়ের নেতা, সে তো এলেবেলে কোনো লোক না, সে তো একটা পলিটিক্যাল পার্টির লিডার। আমি সেটাই বলছি যে সেটা একটা জাতীয় পর্যায়ের নেতা। তা আপনি তাকে কমপ্লিটলি বাদ দিয়ে দিলেন আপনার আইএসপি এর প্রেস রিলিজ থেকে। এটা কেমন? এটা তো মানুষের সন্দেহ হচ্ছে যে আপনারা আসলে নিরপেক্ষ। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আর আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, ওই আমি বরং আপনাকে, আমি একটু থামাই আপনাকে, আমি বরং আপনাকে একটা জিনিস জানতে চাচ্ছি, যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে মঞ্চ ৭১ নামে মুক্তিযোদ্ধাদের একটা সংগঠন সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে হঠাৎ করে একটা মব হলো, এবং মব হওয়ার পর সেখান থেকে কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে গেলো। প্রথম বলা হলো তাদের নিরাপত্তা দেওয়া হবে, তারপরে ১২ ঘন্টা আটকে রেখে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন করা হলো, এবং বলা হলো তারা নাকি সরকার বিরোধী ষড়যন্ত্র করছিল। এখন প্রশ্ন হলো, এখানে দেখেন মুক্তিযোদ্ধারা আছেন, বয়স্ক মুক্তিযোদ্ধা সবাই, এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন, সাংবাদিক আছেন, আমাদেরও সহকর্মী মঞ্জুর আলম পান্ডাকেও নিয়ে গেল যা হলো সেখানে। তো এই বিষয়টা আপনার কাছে আসলে কিভাবে আপনি এটাকে দেখবেন? না, এটা তো খুব মানে এত পরিষ্কার ব্যাপারটা। প্রথম কথা হলো যে ষড়যন্ত্র যে কোনোদিন ওপেন ফোরামে হয়, এটা আমি জীবনে প্রথম শুনলাম। ষড়যন্ত্র সবসময় শুনেছি যে গোপনে হয়, কিংবা কেউ যাতে না জানতে পারে। এরা বললো কি যে ষড়যন্ত্র, আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য এরা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। ভাই, ঢাকা রিপোর্টার্স ইউনিটের মতো এরকম একটা ওপেন মঞ্চে গোল টেবিল আলোচনায় কিভাবে এটা ষড়যন্ত্র হতে পারে, এটা আমার কাছে ঠিক পরিষ্কার না। তারপরে তারা সেখানে গেলেন, যে এটা আপনি সেখানে আক্রমণ করলেন, এটা ইয়ে করলেন। তারপরে পুলিশ আসলো, সেখানে পুলিশ এসে কাদের ধরলো? যারা ওখানে যে আক্রমণ করলো তাদেরকে কিচ্ছু বললো না। যারা ওখানে আলোচনায় অংশ নিয়েছে, তার মধ্যে আমাদের সাংবাদিক বন্ধু মঞ্জুরুল আলম পান্না, সেও একজন। আচ্ছা, এখন আমার কাছে সবচেয়ে কষ্ট লাগলো যে আপনি যে সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, মানে সাংবাদিকদের স্বার্থ রক্ষা, যেমন সম্পাদক পরিষদ আছে, সাংবাদিকদের বিভিন্ন ইউনিয়ন আছে,
তো আপনারা তো এই পর্যন্ত ওই ঘটনা ঘটেছে প্রায় দিন 10 আগে, তো আপনারা আজ পর্যন্ত এটা নিয়ে তো কোনো বিবৃতি দিলেন না। আপনারা তো এই কথাটা বলবেন যে আপনারা বারবার করে বলছেন যে আমরা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি, বিশেষ করে এই সরকার। তো আপনারা যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন, তাহলে আপনারা এইভাবে হামলা করে আপনারা আমাদের মনের মধ্যে ভয় ঢুকাচ্ছেন, তাহলে আমরা স্বাধীনভাবে কাজ করতে কিভাবে? সম্পাদক পরিষদ বা সাংবাদিকদের ইউনিয়ন এই কথা কিন্তু আপনাদের বলতে হবে। আর আপনারা যে এখন চুপচাপ আছেন, আর কয়দিন পরে আপনাদের উপর যখন এরকম আক্রমণ হবে, তখন আপনাদের পক্ষে কে যাবে? এই কথাগুলো। আর সবচেয়ে বড় কথা, আপনি আগের হাসিনা সরকারের মতোই যদি এই আচরণ করেন, আগে হাসিনা সরকারের সময় দেখছি সাংবাদিকদের কোনোভাবে দলীয় সাংবাদিক না হলে তাদেরকে যতভাবে পারেন হয়রানি করছে, জেলে দিচ্ছে, এগুলো করছে। তো তার যদি আপনারাও সেই একই কাজ করেন, আপনার সঙ্গে মোহাম্মদ ইউনূস এবং হাসিনার পার্থক্য। আপনি তো এসেই বলেছিলেন আপনার খোলামেলা আলোচনা, খোলামেলা আলোচনা। তো এখন আপনার কার্যকলাপে আমরা বুঝতে পারছি যে আপনি আবার নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হয়েছে কিনা, একই অবস্থা। আর আপনি সন্ত্রাসবাদ আইনের মামলা কিভাবে তাদের বিরুদ্ধে, যারা সন্ত্রাসটা করলো মামলা তো তাদের বিরুদ্ধে হওয়া উচিত, যে মব সৃষ্টি করে তারা ওখানে, আপনি সাংবাদিকদের আটকায় রাখবেন, কোনো জামিন দিবেন না, এটা কেমন? একটু ব্যানানা রিপাবলিক হয়ে গেছে। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আর একটা কথা আমি যে কথা বলে শেষ করবো আজকে আলোচনাটা, এটা হলো এটা একটা সুখবর যে আমাদের প্রবাসী ভোটারদেরকে এবার ভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে, এবং সেই জন্য গভর্নমেন্ট একটা প্রজেক্ট হাতে নিয়েছে। আপনি জানেন প্রায় 1,30,00,000 প্রবাসী ভোটার কিন্তু আমাদের আছে। এবং ইন্টারেস্টিং হলো এই কাজের জন্য যে প্রজেক্টটা করা হয়েছে, যে প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে, সেখানে ব্যয় ধরা হয়েছে 49,43,00,00,000 টাকা। এবং এটা ঠিক আছে লাগতে পারে, আমি জানি না কি করবে, কিন্তু তারও যে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে 30 জন পরামর্শক নিয়োগ করা হবে, এবং এই 30 জন পরামর্শক বাবদ খরচ হবে 15 কোটি টাকা। তো এই এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? না, এটা তো আমি প্রথম থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি, মানে এটা একটা হরি লুটের রাজত্ব, যে যেমনে পাবে। আচ্ছা, এই তারপরে এটা তো একটা হলো, প্রথম কথা হলো যে আমি ভোটার, দেশিদের ভোটার, এটার জন্য কি করা, কি এক্সপার্টিস দরকার, আমি তো এটা আমার কাছে মাথা আসছে। এর জন্য 30 জন লোক নিয়োগ, 30 জন লোক আপনি খোঁজ খোঁজ খবর করে নিয়ে দেখবেন, ঠিক এই সরকারের সঙ্গে বিভিন্ন ভাবে যারা সংশ্লিষ্ট, জড়িত, ঘনিষ্ঠ, তাদেরকে এই সমস্ত কাজ দিয়ে দিই। আচ্ছা, তুমি তোমাদের 50 লাখ টাকা এমনি দিন, যেহেতু তুমি আমাদের গুণগান গাইছো। তো এখন আপনি যদি আগের সরকারগুলোর মতোই, বিশেষ করে হাসিনা সরকারের মতো যদি এরকম আচরণ করেন, আর সবচেয়ে বড় কথা ভাই, এটা তো কমিশনের টাকা না, আমি আমরা তো ট্যাক্স দিয়ে খাইয়েছি, এটা তো আমাদের টাকা। তা আপনি কার পারমিশন নিয়ে এই টাকাগুলো এইভাবে খরচা করছেন? আরেকটা খবর দেখলাম আমার কাছে ইন্টারেস্টিং, যে এই কর্মসূচি উদ্বোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার কানাডাতে যান। কানাডায় অনেক বাঙালি আছে। তা আমার যখন এই খবরটা দেখলাম, আমার খুবই মনে হলো আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ সময়, তার উপস্থিতি সর্বক্ষণ প্রয়োজন দেশে, তাকে ওখানে কেন যেতে হবে? আর ওখানে গেলে সে তো একা যাবে না, তার সঙ্গে আরো 10 জন। এদের এদের একটা হচ্ছে এই যে সুটটাইওয়ালা লোকজন, এরা করবে কি, বিজনেস ক্লাসে ট্রাভেল করবে, এয়ার ট্রাভেল, যেহেতু তার তো নিজের পয়সা না, এটা হলো সব ওই মানে হলিউডের পয়সা। 5 তারা হোটেলে থাকুন, ডেলি টিএ দিয়ে নাও, কিছু পয়সা করি, এইভাবে রোজগার চলে আসে। এবং কোন রকম কোন জবাবদিহিতা নাই করে এই ধরনের লুটপাট গুলো অবাধে, মানে দীর্ঘদিন থেকে যে সরকারি আসে এইগুলা দিক থেকে আসছে। এর তো একটা একটা ইয়ে মানে দরকার, এর তো একটা শেষ হওয়ার দরকার। যে আমার কাছে কি মনে হয় জানেন, এই সুটটাইওয়ালা লোকগুলোকে আমাকে মার্সেনারি, মানে এরা দেশের দেশের জন্য এদের বিন্দু মাত্র কোনো মায়া দর নাই, কিচ্ছু নাই। এরা আসছে খালি লুট করার, কিভাবে পারি। আর বলবে যে আমি সবটাই করি, আমি ইংরেজিতে কথা বলি, আমি বিদেশ থেকে লেখাপড়া করেছি, অর্থাৎ আমি ট্যালেন্টেড, আমি অত্যন্ত মেধাবী, অর্থাৎ আমি আমার এই দরকার। আরে ভাই, আমাদের তো এত মেধাবী লোকের দরকার নাই। আমাদের দরকার এমন লোক যারা কথায় কথায় বিদেশ যাবে না, যারা বিজনেস ক্লাস ট্রাভেল করবে না, যারা 5 তারা হোটেলে থাকবে না। এটা একটা গরিব দেশ, এটা তো মানতে হবে। আপনাদের কার্যকলাপ, ভাব ভাব, আচার অনুষ্ঠান মনে হয় যে আপনারা রানী ভিক্টোরিয়ার বংশ। জি, অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদের
বিশ্লেষণ আমাদের দেশ, আমাদের রাজনীতি এবং আমাদের বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে সেটা বোঝানোর জন্য উনি এই কথাটা বলছেন যে আওয়ামী লীগে যারা মিছিল টিছিল করে তারা এক জায়গায় জয় বলার পর 1.5 মাইল দূরে যেয়ে তারা বাংলা বলে, মানে এর মধ্যে আর কিছু বলার সাহস পায় না। তো এই কথাটার মধ্যে কি আছে আসলে আমার কাছে কেন খারাপ লাগলো? আমার কাছে মনে হয়েছে যে উনি যেন একটা দলকে, একটা পলিটিক্যাল পার্টিকে অথবা একটা পার্টির কিছু কর্মীকে, সমর্থককে উনি যেন তুচ্ছ তাচ্ছিল্য করছেন। এটা আমার কাছে মনে হচ্ছে। আপনি যদি বলবেন যে না, আওয়ামী লীগ একটা খারাপ পার্টি, হ্যাঁ খারাপ পার্টি, আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে এবং সেই কাজগুলি বিচার হোক। বিচার হওয়ার আগ পর্যন্ত আরেকটা পলিটিক্যাল পার্টি এই কথাগুলি বলতে পারে কিনা। তারও চেয়ে বড় কথা, আওয়ামী লীগকে কিন্তু এখনো নিষিদ্ধ করা হয় নাই। আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ পলিটিক্যাল পার্টিও না। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সরকার একটা নির্বাহী আদেশে বন্ধ করে রেখেছে এবং সরকার যে নির্বাহী আদেশে বন্ধ করে রেখেছে সেই যে আইনটা, সেই আইনটা কি খুব ভালো কোনো আইন? সেটা একটা কালো আইন। সবাই বলবে এটা কালো আইন। যখন আওয়ামী লীগ আইনটা প্র্যাকটিস করতো তখন অন্য অন্য দল বলতো এটা কালো আইন। এই আইনের বলে জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, তখন এটা কালো আইনই ছিল। কালো আইন কখনো সাদা হয় না। সরকার পাল্টে গেলে কালো আইন সাদা আইনে পরিণত হয় না, কালো আইনই থাকে। তো সেই আইনে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে বন্ধ করে রাখা হয়েছে। তারপর আইন আইনি, আমি কিন্তু আইনকে অমান্য করছি না, আইনকে অমান্য করার কথা বলছিও না। তাহলে এখন যারা আওয়ামী লীগের পক্ষে মিছিল করছে, আওয়ামী লীগের পক্ষে নানা রকম স্লোগান দিচ্ছে, তারা কিন্তু বেআইনি কাজ করছে। এটা কিন্তু আমি বলবো, তারা বেআইনি কাজ, এই সরকারের দেওয়া আদেশের বিরুদ্ধে তারা করছে এবং এটা বেআইনি কাজ করছে। কিন্তু তারপরেও দলটা তো নিষিদ্ধ হয়নি। তো সেই দলের একজন কর্মী, একজন সমর্থকের ব্যাপারে এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা এটা কি ঠিক হলো? উনি যদি বলতেন যে আওয়ামী লীগের মানে আপনার নেতাকর্মীরা বেআইনি কাজ করছে, আমি মেনে নিতাম। কিন্তু উনি কি বললেন, এইখানে জয় বলেন, দৌড়াতে দৌড়াতে 1.5 মাইল যান, তারপরে সেখানে যেয়ে বাংলা বলেন। তার মানে হলো ওনারা এত ভীত সন্ত্রস্ত অবস্থায় আছেন, তারা এটা করছেন। আসলে কি তাই? আমরা কিন্তু প্রায়ই দেখছি শহরের বিভিন্ন জায়গায়, দেশের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে ধরনের মিছিল কিন্তু হচ্ছে এবং সেখানে 1.5 মাইল দূরে যেয়ে বাংলা বলছেন। আমরা যে সমস্ত ভিডিও ফুটেজ দেখছি জয় বাংলা একই সঙ্গে বলছে, এজন্য 1.5 মাইল যেতে হয় না। তবে এটা কথার কথা, উনি হয়তো একটা উপমা দিয়ে বলেছেন, কিন্তু এই উপমাটাই আমার কাছে পছন্দ হয়নি কেন সেটা আপনাদেরকে আমি বলি। পছন্দ হয় নাই মানে এই কারণে, ঠিক এ ধরনের কথা আমরা কিন্তু অতীতে আওয়ামী লীগের নেতা, বিশেষ করে হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, তাদের কণ্ঠে শুনতাম। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি আপনাদের কয়েকটা ঘটনা বরং মনে করি তারা কি বলতেন, এটা বরং আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। বেশি দিন আগে না, এই 2023-24 সালেও এই হাসান মাহমুদ কি বলতেন আমি কয়েকটা আপনাদের। এই যে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কি কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে? রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে? আওয়ামী লীগ যে কাজগুলো তখন করেছে, এখন বিএনপিতে এখন তো বিএনপি মাঠে আছে, আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগের এই লিডাররা কোথায়? এই লিডাররা কোথায় আছে সেটাও বলতেও ভয় পায়। কোথায় তারা? তো আমরা কি চাইব যে এমন কিছু আপনি বলবেন যা নাকি একসময় আপনাকেই শুনতে হবে? কেন বলবেন? আপনি বলবেন যে হ্যাঁ আওয়ামী লীগ করেছে, কাজে আমরাও করবো। তো আওয়ামী লীগ করেছে বলেই তো আওয়ামী লীগ আজকে দুরবস্থার মধ্যে আছে। তা আওয়ামী লীগকে আপনি অনুসরণ করবেন কেন? আপনি এমন কিছু করবেন, এমন কিছু বলবেন যার মধ্যে লোকে শিষ্টাচার খুঁজে পাবে, যেটা দেখে আপনার দলের নেতাকর্মীরা বলবে যে দেখো আওয়ামী লীগ তোমরা শিক্ষা নাও, অথবা অন্য অন্য দলকে বলবেন আপনারা যে তোমরা শিক্ষা নাও কীভাবে রাজনৈতিক কথা বলতে হয়। রাজনীতির ভাষা তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ হবে কেন? আমি এটা একদমই বুঝতে পারি না। আমি কিন্তু এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য ইদানিংকালে গত কয়েক বছরে আমি কিন্তু তাদের দলের যে নেতা তারেক রহমানের কাছে পাইনি। আমি এই অনুষ্ঠানে উনি এই কথাটা যেখানে বলেছেন, উনি আরেকটা কথা বলেছেন কি যে তারা যেন, মানে আওয়ামী লীগ, তারা যেন দাঁড়াতে না পারে সে রাজনীতি করবে আগামী নেতৃত্ব।
মানে আগামীতে যে নেতৃত্ব আওয়ামী লীগের বিএনপিতে আসবে তারা এমন রাজনীতি করবে যেন আওয়ামী লীগ দাঁড়াতে না পারে। তো দাঁড়াতে না পারলে আপনার বিরোধী, আপনার গেলে কোনো শক্তিশালী বিরোধী দল চান না, দাঁড়াতে পারবেন। আপনি বলতে পারেন যে এই রাজনীতি যেন দাঁড়াতে না পারে। আওয়ামী লীগের যে মন্দ রাজনীতি ছিল, যে ফ্যাসিবাদী আচরণ ছিল, চিন্তা ছিল, এটা যেন কখনো দাঁড়াতে না পারে, আপনি সেটা বলতে পারেন। কিন্তু তাকে আপনি দাঁড়াতেই দিবেন না। এই না দাঁড়ানোর প্ল্যান করছেন আপনি আগামী নেতৃত্ব নিয়ে। আপনার মূল নেতা কি তাই বলে? দেখেন, এটা অনুষ্ঠানটা উনি করেছেন যে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের একটা আলোচনা সভা হয়েছিল আজকে রবিবার আপনার বিকেলে, এবং সেই অনুষ্ঠানে এই বক্তব্যটা নিয়ে সবগুলি পত্রিকা, প্রায় সবগুলি, একটা দুটা বাদে সবাই কিন্তু এটাই হেডলাইন করেছেন যে আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলে জয়, 1.5 মাইল দূরে গিয়ে বলে বাংলা। এটা হলো কালের কণ্ঠের হেডলাইন। দেশের পর্দার হেডলাইন কি? আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলে জয়, 1.5 মাইল পরে বলে বাংলা। বাংলা নিউজ 24-এর হেডলাইনটা কি? আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় বলছে জয়, 1.5 মাইল দূরে যায় বলছে বাংলা। আবার দেখেন, এই অনুষ্ঠানে উনি আরও কিছু কথা বলেছেন। প্রথম আলো পত্রিকা কিন্তু হেডলাইন আবার এই জয় আর বাংলা দিয়ে করেনি। তারা হেডলাইনটা করেছে কিভাবে? তারেক রহমানের মধ্যে যে পরিপক্কতা দেখেছি, তার নেতৃত্বে অনেক দূর এগুবে জাতি, এটা বলেছেন সালাউদ্দিন আহমেদের বক্তব্য। এই বক্তব্যটা দিয়ে তারা হেডলাইন করেছেন। দেখেন, আবার আরেকটা কথা আমি বলতে চাই, উনি বলেছেন বলেই হয়তো ওই পত্রিকাগুলো এই হেডলাইন, চটকদার হেডলাইনটা করেছেন, তারা ফটোকাট করেছেন। কেন আপনি এই সুযোগটা ওই সমস্ত মিডিয়াকে দেবেন কেন? সবাই তো আর প্রথম আলোর মতো নিজেরা সেন্সর করে কাজ করবেন না, তাই না? কেন দিবেন? এটা দেখে তো মানুষের মধ্যে একটা ভুল ধারণা হবে। এই প্রথম আলোর রিপোর্টে দেখেন উনি এক জায়গায় বলেছেন, মানে সালাউদ্দিন সাহেব, যে জনাব তারেক রহমান তার মেধা, যোগ্যতা, শ্রম ও নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা আমাদের নেতার সাথে আন্দোলন সংগ্রামে ঘনিষ্ঠভাবে কাজ করতে যে পরিপক্কতা তার মধ্যে দেখেছি, এই জাতি ইনশাল্লাহ তার নেতৃত্বে অনেক দূর এগিয়ে যাবে। আমার প্রশ্ন, তার মধ্যে পরিপক্কতা দেখেছেন, কিছু কি শিখেছেন? কিছু কি শিখে দেখলে হবে না, কিছু তো শিখতেও হবে। পুরো দেশ তো তারেক রহমান একা চালাবে না, উনি তো আপনাদেরকে নিয়েই চালাবে। তা আপনি শিখলেনটা কি? এই ধরনের কথা কি তারেক রহমান বলেন? তাহলে আপনি কি শিখলেন ভাই? আমি খুবই হতাশ হয়েছি এই নেতৃত্ব। আমি বুঝতে পারছি না তারেক রহমান যখন দেশ চালাবেন, যদি তারেক রহমান ক্ষমতায় আসেন, যদি তিনি প্রধানমন্ত্রী হন, উনি কাদেরকে নিয়ে দেশ চালাবেন? আমি অনুরোধ করবো বিএনপি নেতৃত্বকে, ভাই কথাবার্তা সাবধানে বলেন। আপনারা কিন্তু এখন মোটামুটি মানে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে এগিয়ে আছেন। আমরা আপনাদের কাছ থেকে কী আশা করি? আমরা আপনাদের কাছ থেকে আশা করি যে এমন মানুষকে আপনারা তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান করবেন। না হলে আপনি কিভাবে দেশকে নিয়ে অগ্রসর হবেন? দেখেন, আমরা সবসময় বলি যে একটা দেশকে যদি আপনি অগ্রসর করতে চান, তাহলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনি অর্ধেক লোককে বাদ দিয়ে দেশটাকে অগ্রসর করতে পারবেন না। জাতিকে দ্বিধা বিভক্ত করে যে কাজ আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগ কিন্তু বিএনপি জামাতকে দ্বিধা মানে বাতিল করে দেবে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা কোনো দলই না এগুলি বলতো। সেটা করে কিন্তু আওয়ামী লীগ বুমেরাং হয়েছিল, তাদের কি ক্ষতি হয়েছে না বাদ দেন, ওই আলোচনা আমি করতে চাই না। তাহলে দেশটার 12টা বাজায় দিচ্ছে। আমরা সেই দ্বিধা বিভক্ত জাতি চাই না। আমরা চাই আপনারা ঐক্যের কথা বলবেন। আপনারা মানুষকে সম্মান না করলে ঐক্যটা হবে কিভাবে? মানুষকে সম্মান করতে হবে ভাই। প্রতিপক্ষ সে যত খারাপই হোক, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না, তাকে সম্মান করতে হবে। রাজনীতি ভিন্ন ভিন্ন থাকবে, জামাতের রাজনীতি একটা, এনসিপির রাজনীতি একটা, আপনাদের রাজনীতি একটা, কিন্তু পরস্পরকে এভাবে আক্রমণ করা যাবে না যাতে নাকি তারা আর একসঙ্গে বসতেই রাজি না হয়। এটা করা যাবে না।